নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে অনেকগুলি বিষয়ে কথা বলবো, তবে মূল যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সেটির সঙ্গে সরাসরি মিস্টার কামালের প্রসঙ্গ জড়িত। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা চলমান। সেই মামলাতে সরকারি আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তাদের দুজনের অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দাবি করেছেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার বক্তব্য শুনবো যে বিষয়টিকে তার কিভাবে দেখছেন, কারণ আরো একাধিক মামলা তাদের বিরুদ্ধে চলমান। তো মিস্টার কামাল, আমি আপনাকে অনেক স্বাগত জানাই যে আপনি ওয়ালকে সময় দিয়েছেন। তো একটা অস্থির পরিস্থিতি আপনাদের জীবনে, একটা ঝড় বইছে, তার মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি প্রথম যে প্রশ্নটি করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মাননীয়া শেখ হাসিনা এবং আপনার মৃত্যুদণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই। প্রথমে ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে আপনার পত্রিকায় সুযোগ দিয়েছেন, পত্রিকার মাধ্যমে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। আমি যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি বলছি যে আন্তর্জাতিক মানবাধিকার যে আইন আমাদের দেশে বঙ্গবন্ধু করেছিলেন, ওটা যুদ্ধাপরাধীদের মানে বিচারের জন্য করেছে। যারা গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছিলেন, যারা একটা উদাহরণ দিই, এক চুকনগর যশোরে, সেইখানে একদিনে তারা 3500 লোককে হত্যা করেছিল একদিনে, এবং টোটাল ওইখানে 22,000 লোককে এই চুকনগরে হত্যা করেছে। আমরা এই চুকনগরের হত্যাকাণ্ড বলে একটা বিখ্যাত বইও আছে, মুনতাসির মামুনের বিখ্যাত বই আছে। আমি উদাহরণটা এই কারণে দিলাম যে একটা এলাকায় মানে অল্প কয়েক দিনের মধ্যে এত হাজার লোকের মৃত্যু হয়েছিল। আমি আরেকটা বলছি, এই আইনটা সেই জন্যই করা হয়েছিল, আমার এগুলো চোখের দেখা, গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য, নারীদের উপর অত্যাচার, বিভৎস অত্যাচার যেগুলো, সেগুলো আমার দেখা। আমি দেখেছি মাইলকে মাইল কাফেলা, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, সেখানে কাফেলার মতন মানুষ আসছে। 1 কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, সহায় সম্বল সব ছেড়ে, বাড়িঘর সবকিছু ছেড়ে তারা চলে আসছিল, মানে থাকতে পারেনি। আমরা মুক্তিযোদ্ধারা, আমরা সবসময় স্মরণ করি ভারত আমাদের বন্ধু হিসাবে তখন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে এখানে 15,000-এর মানে অধিক আমাদের ভারতীয় সেনাবাহিনী, মানে সশস্ত্র বাহিনীর ইসেরাও এখানে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের রক্ত ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা বিরোধী লোকদের যারা তারা চালিয়ে দিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, যারা মানে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, তাদের বিচারের জন্য এই আদালতটি করা হয়েছিল, আইনটি বের হয়েছিল। এই আইনে আরো ছিল যে গণহত্যা কিংবা যুদ্ধ অপরাধ। আমাদের দেশে এখন কোন যুদ্ধ চালু হয়নি, ছিল না, এবং এখানে কোনো গণহত্যাও হয়নি। এই কাজেই এই আইনে এই যে বিচার কার্য চালাচ্ছে, আমি মনে করি এইটাই একটা মানে সঠিক সিদ্ধান্ত নয়, এবং এই আইনে বিচার হতে পারে না। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে তাজুল সাহেব সেই সময় এই আল বদর আল রাজাকার যারা মানুষ হত্যা করেছিলেন, যারা যুদ্ধ অপরাধী ছিলেন, যারা সেই সময় তাদের মানে প্রধান কুশলী হিসাবে তিনি ফাইট করেছেন তাদের পক্ষে, আবার আজকে সেইখানেই আমরা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তিনি বলছেন। এটা জিনিসটা নিশ্চয়ই আমাদের দেশের জনগণের কাছে এটা হাস্যকরী মানে আমি মনে করি। আমি এই যে 1400-র কথা বলছেন, এইখানে আমার কিছু কথা আছে। 1400 আমরা তখন পত্র পত্রিকা এগুলো যদি লক্ষ্য করেন, সবগুলি প্রতিদিনই বলা হতো এতজন মৃত্যু,
হয়েছে। এই সংখ্যাটা জাতিসংঘ থেকেও আমাদের বাংলাদেশের যিনি জাতিসংঘের প্রতিনিধি তিনিও বলছিলেন এইটার সংখ্যা 657 কিংবা 650 সামথিং লাইক দিস। আর সেইটা যে ভলকার তুর্ক উনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরেই উনি এই ফিগারটাকে বানিয়ে দিলেন 1400। তিনি একটা রিপোর্ট দিলেন, যে রিপোর্টটার ভিত্তিতেই এই বিচার কার্য মানে তার প্রধানিক হিসাবে চলছে। যে রিপোর্টটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘ থেকে প্রকাশ হয়নি, তিনি নিজেই এই রিপোর্টটা প্রকাশ করেছিলেন এবং এইটার চ্যালেঞ্জ করে আমাদের তরফ থেকে আমাদের সাবেক ফরেন মিনিস্টার মোমেন সাহেব একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিটাও আমি দেখেছি, তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কেন এইটা মানে এই তথ্যটা সঠিক নয়, বুঝতে পেরেছি। জি, সেটা তিনি উল্লেখ করেছিলেন। কাজেই এখন যে প্রধান কুশলী আজকে প্রশ্ন তুলছে শেখ হাসিনাকে 1400 বার জেলে দিতে হবে, যেখানে মৃত্যুর সংখ্যাও সঠিক নয়, কখনো বলছে 1400, আবার স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলতেছে 800, আবার পত্র পত্রিকায় বলছে 650। আর আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম তখন প্রতি মাসে আমরা দেখতাম আমাদের দেশে আমাদের রাস্তা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের রাস্তা কিন্তু খুব সীমিত ছিল। কাজে অ্যাক্সিডেন্ট নিহত হতো আমাদের প্রায় 150 মোটামুটি প্রতি মাসেই হতো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই যে 850 ওর মধ্যে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, ওর মধ্যে কিন্তু সবকিছু আছে। তারপরে আমি বলতে চাই এই যে 1000 না 1400 এটা বলছেন, এর মধ্যে অনেকেই আবার বেহেশত থেকে চলে আসছেন, বেহেশত তাদের ভালো লাগে নাই আবার চলে আসছেন বলে আমি তো মরি নেই, এরকম ঘটনাও কিন্তু আছে। আবার 2 বছর আগে সে কোভিডে মৃত্যুবরণ করছেন, তার মানে তারা যে না এখানে মামলা দিতে পারলেই টাকা পাবে, বিবাদীরা থেকে টাকা নেওয়া যাবে, এই কারণেই এই মামলার সংখ্যা এত হয়েছিল। এই যে 1400, এই সমস্ত কারণেই এই ঘটনাগুলি ঘটেছে, যে বাদী একটা আর্থিক সুবিধা পাবে, আরো অনেক আর্থিক সুবিধা পাবে। এই মামলাগুলি কিন্তু একটা দল চিহ্নিত ভাবে আমাদের যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগে যারা ভোট দেয় তাদের নামে দিয়েছে। কাজেই এই সংখ্যাটা আমি মনে করি এটা একটা ভুয়া সংখ্যা, এবং যেই কোর্টের এই ধরনের বিচার করার মানে এই আইনে বিচার করার অধিকার নেই। আপনার ট্রাইব্যুনাল এবং সরকারি মহল থেকে যে আভাস দেওয়া হচ্ছে, এবং ট্রাইব্যুনাল ইতিমধ্যে জানিয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা কবে করা হবে সেটা 13ই নভেম্বর মানে ট্রাইব্যুনাল জানাবে। এবং আভাস যেটা দেওয়া হচ্ছে যে নভেম্বর মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে। তো আপনার বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, সরকারের দাবি মেনে যদি ট্রাইব্যুনাল তাই করে, সেই সাজাটাকে আপনি কিভাবে মানে আপনার প্রতিক্রিয়াটা কি? এই প্রশ্নটা হয়তো একটু স্বাভাবিক, আমার পক্ষেও এই প্রশ্নটা করতেও একটুখানি দ্বিধা হচ্ছিল যে এইরকম একটা প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু নিরুপায় যে সরকারের তরফ থেকে এরকম একটা দাবি করা হয়েছে। তাই আমি মানে বলতে চাইছি যে এই বিষয়টাকে মানে আপনি কিভাবে নেবেন? মানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি দেশের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার লড়াই করেছেন, আপনি মুক্তিযোদ্ধা। তো আমি এইটাই একটু জানতে চাইছিলাম আপনার, মানে আপনি তো শুনেছেন বিষয়টা, তো আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এটা নিয়ে? দেখুন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো আমি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু প্রাণের মায়া ত্যাগ করেই যুদ্ধে নিয়েছিলাম, একটা আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশকে মুক্ত করেছি। আমি সেই প্রেক্ষাপটটা আমি আপনাকে বলেছি যে আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি সঠিকভাবে মানে আইনটা এইটা কোর্টটা চলতো নিরপেক্ষ ভাবে, তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেত না, কোনো কিছু পেত না। এইখানে পুলিশ যে তারা বলছে যে পুলিশের এই হত্যাগুলি করেছে, একজন মানুষের একটা আপনাদের দেশেও প্রচলিত আছে সেলফ ডিফেন্স ল, যেটা পৃথিবীর সর্বত্রই আছে, এটা ঠিক। আত্মরক্ষার্থে যে কিছু করতে পারে সে। পুলিশের যখন আত্মরক্ষার প্রশ্ন আসছে, আপনি দেখছেন শত শত পুলিশকে হত্যা করেছে। এক সিরাজগঞ্জে
13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে পুলিশকে পিটিয়ে লাশ মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। এই কাণ্ড উত্তরাতে ঘটেছে। এই কাণ্ড পুলিশকে যেখানে পেরেছে তাদের মূল ছিল যে মানে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে মানে বঙ্গবন্ধু কন্যাকে বাধ্য করা যে ছেড়ে দেওয়ার জন্য। আজকেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমি আইনগত ভাবে আজকেও সে প্রাইম মিনিস্টার, কারণ সে পদত্যাগ করেনি। এই জায়গাটা একটা প্রশ্ন রয়ে গিয়েছে। আমি আরেক যে সেই আমার প্রতিক্রিয়া সম্বন্ধে আমি যেটা বলতে চাই, আমাদের দেশের জনগণ এটা কোনোদিন মেনে নেবেন না। আমাদের দেশের জনগণ খুব ভালো করে জানে যে এইটা একটা প্রেসক্রিপশন অনুযায়ী মানে কি শাস্তি হবে, কি হবে, কে কি বলবে, এগুলি সব বানাবো। আমাদের রাজসাক্ষী একজনকে করেছেন, তিনি কি বলবেন সেটাও লিখে দিয়েছেন, সেই লেখার মধ্যেই তিনি সাইন করেছেন কিংবা বলেছেন। এবং কি শাস্তি হবে ওই যে আমাদের উকিল সাহেবরা যেই বলুক 1400 বার, যা হবে তা অলরেডি প্রেসক্রাইব করে দিয়ে দিয়েছে জজ সাহেবকে। তিনি এখন আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। এটা এদেশের মানুষ জানে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এদেশের মানুষ কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ শুরু করে দিয়েছে। ভয় ছিল, এখন ভয় ভেঙে কিন্তু রাস্তায় চলে আসছে, প্রতিবাদ শুরু করছে। এবং এটা কিছুতেই এদেশের জনগণ মানবে না। বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়া এটা এত সোজা নয়, এবং এই দেশের মানুষ সেটা কোনোদিনই মেনে নেবে না। আর আমার কথা যেটা বলছেন, আমি মুক্তিযুদ্ধে আমরা সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকছিলাম। আমি সত্যের জন্য মানে সবসময় তৈরি থাকি, এবং আমাকে যদি মৃত্যুদণ্ডিত করে আইন অনুযায়ী আমি এখনো মনে করি যে কোন আইনে আমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারবে না, কারণ আমি এর সঙ্গে ইনভলভ ছিলাম না। আমি নিজ হাতে কোনো হত্যা করিনি, আমি কোনো অর্ডার দেইনি যে তুমি হত্যা করো। আমি আমাদের সরকারও কোনোদিন অর্ডার দেয়নি কাউকে হত্যা করতে। এই যে আইজিপি যাকে রাজসাক্ষী করা হয়েছে, তিনি আদালতে তার বয়ানে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর মারফত তাদের কাছে নির্দেশ এসেছিল যে এই আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করার, অর্থাৎ তিনি আপনার নাম জড়িয়েছেন এবং বলেছেন যে আপনি তাদেরকে বলেছেন যে এই নির্দেশনাটি মাননীয়া শেখ হাসিনার। এইটা হচ্ছে আদালতে নথিভুক্ত হয়েছে ওনার বক্তব্য হিসেবে। তো যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি যদি এই ব্যাপারে বলেন যে বিষয়টা কি। আপনার নিশ্চয়ই সিআরপিসি এবং পুলিশ আইন সব সম্বন্ধে আপনাদের ফৌজদারি দণ্ডবিধি আমরা জানি। ঠিকই। সেইখানে স্পষ্ট করে লেখা আছে কখন কোন অস্ত্র চালাবে। পুলিশ লতে আমাদের সারদা পুলিশ একাডেমি, আমাদের যেখানে পুলিশের ট্রেনিং হয় সেখানেও পরিষ্কার তাদেরকে আইন সম্বন্ধে ধারণা দিয়ে থাকে, মানে কন্ট্রোল করতে, মানে জনগণ ওই যে ওটাকে বলে ভায়োলেন্স কন্ট্রোল করার জন্য কি করতে হবে, সম্পদ রক্ষার জন্য কি করতে হবে, কখন কি একটা পরিষ্কার আইনের মধ্যে রয়েছে। প্রথম পুলিশ এই ভায়োলেন্স রক্ষার জন্য প্রথম হুইসেল বাজায়, তারপরে জল কামান ইউজ করে, তারপরে লাঠি চার্জ করে, টিয়ার গ্যাস ছাড়ে, তারপরে রাবার বুলেট ছাড়ে, তারপরে মানে শর্টগানের গুলি ছড়ে, যেগুলিতে মানুষ মারা যায় না। তারপরে একদম শেষ যখন দেখা যাচ্ছে আপনার ওই আত্মরক্ষার প্রশ্ন আসে, যখন সম্পদ রক্ষার প্রশ্ন আসে, আর কোনো উপায় নেই, তখন এই নিরাপত্তা বাহিনীরা এই গুলি ছুটতে পারে। এটার জন্য কেউ নির্দেশের প্রয়োজন হয় না, এটা তাদের বিধানেই রয়ে গেছে। এরা ওই মানে এইখানে একজন ওই যে ইন্সপেক্টর সেও অর্ডার দিতে পারে, সেখানে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার মানে কোনো সেই নেই, অবকাশই নেই। এখানে যখন যে অবস্থায় সেই অফিসারটি পড়বে, কিংবা যে একজন এসআই ওই অর্ডারটা দিতে পারে, পুলিশ আইনেও সেটা বলে। এই কেউ অর্ডার দিয়ে হত্যা করা হয়েছে, এটা আপনি একটা কাল্পনিক কথা। আমি এটাই হলো আমার উত্তর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই,
গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।